বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজ মহাগুরু পূর্ণিমা তিথি। আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে গুরুকে সম্মান জানানোর এক বিশেষ দিন। যারা আমাদের জ্ঞান ও প্রজ্ঞার প্রতি পরিচালিত করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এটি একটি অনন্য উপলক্ষ। গুরুরা অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাদের জীবনকে আরো অর্থবহ ও লক্ষ্যভিত্তিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী হিসাবেও স্মরণ করা হয়, যিনি হিন্দু শাস্ত্রগুলি সংকলন করেছিলেন। আজ সকাল 7 ঘটিকায় শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডে অবস্থিত সরস্বতী বিদ্যানিকেতনের সভাকক্ষে স্থানীয় স্বয়ংসেবকের উদ্দীপনায় এই বিশেষ গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমার দিনটিকে চিরাচরিত বিধিসম্মতভাবে এলাকার সমভাবাপন্ন মতাদর্শীদেরকে নিয়ে ভারত মাতার পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্থানীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক শাখার উদ্যোগে শুভ সূচনা হয়। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসটি করছি। অবশ্যই পাশে থাকবেন। নমস্কার। গুরু পূর্ণিমা উৎসব। গুরু পূর্ণিমা উৎসবের প্রথমে আমরা যে উদ্যোক্তা আছেন সাগর দাস, ওনার পরিচয় দিই। সাগর দাস উনি হলেন, ওনার নিবাস সুভাষনগর আর শিলচর নগরের শারীরিক। প্রথমে অমৃত বচন হবে, তারপর গীত, তারপর প্রত্যেক সাগর দাসকে আসন গ্রহণ করার জন্য আজকে বিশেষ পূর্ণদিন আমরা সবাই সমবেত হয়েছি। আজকে আমরা উৎসবের মাধ্যমে বিশেষ দিনটি, যেটা গুরু পূর্ণিমা উৎসব পালন করবো আমরা, এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেটা শুরু হয়ে গেছে। যাই হোক, এটা বিশেষ করে গুরু পূর্ণিমা উৎসবে সাধারণত শুধু বক্তৃতা থাকে। এবছর যেহেতু সংঘের 100 বছর পদার্পণ, সংঘের 100 বছর পূর্তি, সেই উপলক্ষে গুরু পূর্ণিমার পূর্ব মুহূর্তে, মানে বুদ্ধিকে পূর্বে সংঘের কার্যকলাপ গত 100 বছরে আমরা কি পেয়েছি, কিভাবে এগিয়েছে, সে বিষয়ে একটু আলোচনা। যাই হোক, গুরুদক্ষিণা উৎসবে আজকে যে পূর্ণিমা সম্বন্ধে বলব। পূর্ণিমা তিথি সাধারণত পূর্ণতা প্রাপ্তির তিথি। প্রত্যেক মাসে পূর্ণিমা আছে, আমরা সবাই জানি, এবং পূর্ণিমা 12 মাসে 12টা পূর্ণিমা থাকে। তার মধ্যে কিছু কিছু পূর্ণিমা সম্যক জ্ঞানে তাৎপর্য। তার মধ্যে আছে আমাদের বৈশাখের পূর্ণিমা, যেটা আমরা বুদ্ধ পূর্ণিমা বলি, বা আষাঢ়ের পূর্ণিমা, যেটা আমরা বর্তমানে পালন করছি আজকে, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমা শ্রাবণ মাসে হয়, যেটা রাখি পূর্ণিমা হিসাবে বিশেষ পরিচিত। কার্তিক পূর্ণিমা, আশ্বিনে পূর্ণিমা আমরা লক্ষ্মী পুজো করি। এভাবে মাঘী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা, এগুলো অনেকগুলো 12টা পূর্ণিমার মধ্যে 7টা পূর্ণিমা আমাদের খুব রাখে, মাইনে রাখে। যেমন আজকের পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা, কারণ আষাঢ়ের শুক্লা তিথিতে এই দিনে আমাদের গুরু ব্যাসদেব পূর্ণিমার সম্বন্ধে মিলে যাচ্ছি না, পূর্ণিমা দাঁড়িয়েতে হচ্ছে সেটা সঙ্গে শতবর্ষ চলছে, আমরা সবাই জানি।
এই সঙ্গের শতবর্ষে প্রতিটি মুহূর্ত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ সবাই মনে যাচ্ছে আমরা ভীষণ বিরাট উৎসব করব, কিন্তু সেরকম কিছু না। আমরা সেটা উৎসব রূপে পালন করব। আমরা এটা পালন করব আত্মদর্শন এবং আত্মনিবেদন জিনিস কিভাবে আমরা এগিয়েছি এবং আগামীতে কিভাবে এগিয়ে যাব, সেটাই আমরা এই গুরু পূর্ণিমার দিনে আমরা শতবর্ষ উৎসবের মাধ্যমে আমরা সঙ্গে আলোকপাত করব। যেসব প্রথমে যেসব ঋষিতুল্য ব্যক্তিরা আমাদের এই পথে শতবর্ষ উৎসবে বা শতবর্ষ পেরিয়ে আসার পথে আমাদের এখানে অগণিত স্বয়ংসেবক কার্যকর্তা নিঃস্বার্থভাবে যখন এই ভূমিকা চালিয়ে গেছেন, তাদের স্বীকৃতি দেওয়ার দিন হচ্ছে এই গুরু পূর্ণিমার দিন। তাদের সবাইকে আমরা স্বীকৃতি দান করছি এবং এটাই একমাত্র সুযোগ। আমরা এটা উৎসবটুকু করবো না, আত্মনিবেদন। বর্ষ প্রতিপদ দিন, নববর্ষের প্রথম দিন আমরা সবাই জানি, সেদিন আমাদের সংঘ যে সৃষ্টি করেছেন, যার জন্ম দিয়েছেন সেই মহাপুরুষ কেশব জন্মদিবস, উনি এই বর্ষপতি জন্মগ্রহণ করেছেন এবং তখন থেকে বিশ্ব শান্তি এবং মানবতার যে একটা দিক উন্মোচন হয়েছে, সেটা ওনার মধ্যে পরিলক্ষিত হয়েছে। উনি প্রথমে দেশভক্ত ছিলেন, সেটা বিভিন্ন ছোটবেলার থেকে ওনার ইয়ের মধ্যে পরিস্ফুট হয়ে উঠেছে। উনি কলকাতাতে এসেছেন, পড়াশোনা করেছেন, বিপ্লবী দলের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং ওনার আগামী যে পথ, সেটা তিনি কলকাতার থেকেই পেয়ে গেছেন। উনি ছিলেন সমিতির সদস্য ছিলেন, বিপ্লবী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সেখান থেকে অভিজ্ঞ হয়ে দেশে ফিরে গেছেন। কিন্তু ডাক্তারজি যে দেশে যখন ফিরে যান, তখন তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং দেশকে মুক্ত করার চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে আসে। সত্যাগ্রহ থেকে স্বাধীনতা সংগ্রামেতে উনি সক্রিয় ভূমিকা পালন করেন। তারপর উনি দেখলেন যে শুধু স্বাধীনতা সংগ্রাম বা সত্যাগ্রহ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। দেশে অনেক সংগঠন আছে যেটা ভারতের অতীত গৌরব মুছে গেছে বিভিন্ন আক্রমণের মাধ্যমে, অনেক বছর পুরাতন ছিল। আমাদের যে অহমতা, সেটাও আমরা নষ্ট করে ফেলেছি। আমরা জনসংযোগ হারিয়ে ফেলেছি, হতাশ হয়ে গেছি। এটা শুধু রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না, তার সাবস্টিটিউট উনি একটা সামাজিক সংগঠন তৈরি করেছেন, যেটা আজকে আমরা চালিয়ে নিয়েছি সংঘ কার্যক্রমের মাধ্যমে অভিনব মৌলিক পদ্ধতি দ্বারা সংঘের কাজ শুরু করেন এবং সেই সংঘ আজকে 100 বছর পূর্ণ হয়েছে, চলছে 100 বছর। ডাক্তারজির 100 বছরের কাজে দেশের যে জন্য উৎসর্গ করেছেন, সেগুলোর মধ্যে প্রথমে দেশভাগ হয়ে গেছে। সংঘ শুরু হওয়ার, সংঘ যখন শিশু, সংঘ যখন ছিল না, বিশাল বটবৃক্ষ হয়নি, সংঘের কার্যকর্তা কম, তখনই দেশভাগ হয়ে গেছে। দেশভাগের বলি হয়েছি আমরা। তখন হাজার হাজার হিন্দু শরণার্থী দেশে এসেছে, তখন স্বয়ংসেবকরা এটার মোকাবিলা করেছে। তারপর ডাক্তার, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, দেশভাগ হয়ে গেল। ডাক্তারজির পরে এলেন গুরুজি, আরো কিছু নতুন সংযোজন করলেন, রাষ্ট্রনীতি এর সঙ্গে যোগ করলেন। আগে শুধু সামাজিক ইয়ে ছিল, সেটার সঙ্গে রাষ্ট্রনীতি এবং সনাতন সভ্যতার কিছু দিক এর মধ্যে তুলে ধরেন। সেটা হচ্ছে যে বসুদৈব কুটুম্বকম, হিন্দু দর্শনের অন্তর্ভুক্ত বসুদৈব কুটুম্বকমের থেকে বাণী আমাদের প্রাচীন, সেটা তুমি সামনে নিয়ে এলে এবং বললেন যে আমাদের এখানে কোনো পন্থ জাতি থাকবে না, ধর্মীয় কোনো অনুমোদন নেই, সবকিছু হিন্দু সমাজের সংস্কারের নতুন যাত্রা পেল। সেই সময় সংঘ কাজ করে আসছে, তারপর জরুরি অবস্থায় সংঘ কাজ করেছে
দেশ জাগানোর কাজে দেশভাগের কাজ করেছে। দেশভাগের সময় সঙ্গে ছিল, প্রাকৃতিক দুর্যোগে কাজ করছে এবং করবে। কাশ্মীর যখন আক্রমণ হয় তখন সঙ্গে ভূমিকা আছে। সঙ্গে এই 100 বছরের মধ্যে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন বিষয় সংযোজন হয়েছে, যেগুলা আমরা পাই। এগুলাকে বিবিধ ক্ষেত্র বলা হয়। সংস্কার ভারতী, সংস্কৃত ভারতী, ক্রীড়া ভারতী, বিদ্যা ভারতী, বিজ্ঞান ভারতী, আরোগ্য ভারতী, এইরকম অনেক বিবিধ ক্ষেত্র তৈরি হয়। তারপর ভারতীয় কিষাণ সংঘ, ভারতীয় মন্ত্রী সংঘ, ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, রাষ্ট্র সেবিকা সমিতি এবং স্বদেশ জাগরণ মঞ্চ, এরকম অনেক মঞ্চ বিবিধ ক্ষেত্রে কাজ করে চলেছে। সঙ্গে এইগুলাকে অনুপ্রেরণা দিচ্ছে এবং এতে সংবাদ শক্তিশালী হচ্ছে। এখন এই ছাড়াও সঙ্গে এই গত বছরেই সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে পঞ্চ পরিবর্তনের প্রসঙ্গে এখানে নতুন সংবিধান আমাদের যেহেতু 100 বছর চলছে, প্রতিটি ঘরে, খণ্ডে এবং অখণ্ডের মধ্যে আমরা প্রতি গ্রামের আমরা যদি সংঘ পৌঁছতে পারি, তার জন্য আর কিছু নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে পঞ্চ পরিবর্তন বলা হচ্ছে। সের মধ্যে একটা হচ্ছে কুটুম্ব পর্যাবরণ, নাগরিক শিষ্টাচার, সামাজিক সমরসতা, স্ব আধারিত সমাজ। তার মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে কুটুম্ব প্রবোধন হচ্ছে যে কিভাবে কুটুম্ব মানে পরিবার, প্রবোধন মানে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমরা জানি আমরা সাংস্কৃতিক দিক দিয়ে অনেক আমাদের নিজস্ব সাংস্কৃতিক দিকটা হারিয়ে ফেলছি। আমরা সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং, গুড নাইট বা বিভিন্ন আমরা সবাই জানি, ডিটেলসে যাচ্ছেন, সাংস্কৃতিক দিকটা হারিয়ে যাচ্ছি। যার জন্য কুটুম্ব প্রবোধন আনা হয়েছে। সেটা একটা পরিবারকে ভক্তিময়, শক্তিময় এবং আনন্দময় করে তোলার জন্য কুটুম্ব প্রবোধন। কুটুম্ব প্রবোধনের কাজ চলছে। তারপর পর্যাবরণ, পরিবেশ রক্ষায় আমাদের সমাজ বা আমাদের সঙ্গের যে সেটা পর্যাবরণ, পরিবেশ রক্ষার ব্যাপারেও পরিবেশ বান্ধব নীতি নিয়ে বিশ্বে এবং ভারতে কাজ চলছে। নাগরিক শিষ্টাচার হচ্ছে নাগরিকদের ব্যবহার এবং কর্তব্য। সেটাও আমরা অনেকে ভুলে যাচ্ছি, সেটাকে একটু শুধরানোর জন্য বিভিন্ন ইয়েতে এই বিষয়টা নিয়ে এসেছে। সামাজিক সমস্যা, আমাদের সমাজ আমরা জাতপাতে প্রতিষ্ঠিত, জাতপাতে রাজনীতিতে বলছি, সেই জাতপাত যাতে না থাকে, সমাজের মধ্যে সবাই যাতে এক হিন্দু পরিচয় থাকতে পারি, সেটার জন্য সামাজিক সমরসতা নিয়ে এসছে এবং স্ব আধারিত সমাজ গঠনের পদ্ধতি, যেটা হচ্ছে সংস্কার বা স্বভাষা, স্বভূষা, স্ব ইতিহাস, এগুলো সম্ভব। এই 5টা পরিবর্তন বর্তমান এবং সর্বশেষ সংযোজন কাজ চলছে। যাই হোক, সময় তো বেশি নেই। এর মধ্যে আজকের এই শতবর্ষ অনুষ্ঠানে আমাদের কিছু সঙ্গে যারা সর্বোচ্চ পদে ছিলেন তাদের স্মরণ করার দিন। আমরা নেতা ডাক্তার কেশব বৈরাম হেডগোয়াল, মাধব সদাশিব, দ্বিতীয় যে সংঘ চালক বা সংক্ষেপে আমরা গুরুজি বলি, স্মরণ করব। তৃতীয় বালাসাহেব দেওয়ারস, তারপর অধ্যাপক রাজেন্দ্র সিংহ, কে সুদর্শন, তাদের বিভিন্ন সময়ে ওরা পরপর হয়ে গুরু পূজন করব। প্রথমে প্রথম তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব, চতুর্থ তত্ত্ব, পঞ্চম তত্ত্ব, ষষ্ঠ তত্ত্ব এবং সপ্তম তত্ত্ব। অনেক সংসদ এখানে এসেছে, যার জন্য আমার বলা
এবছর একটা নতুন নিয়ম করেছে, সেখানে যারা খাম নেয়নি খামটা নিয়ে নেব বাইরে থেকে, নিজেদের উৎসবের স্থান না লিখলেও হবে, স্বয়ংসেবকের নাম, পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বারটা যাতে অবশ্যই থাকে। কারণ এবছর আমাদের যে ইয়েটা সে বিষয়ে বিশেষ অডিটের যে সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। এটা সম্পূর্ণ ফিল আপ করে দিয়ে তারপর আমরা যোগ্যতা নেব। মঞ্চে উপস্থিত এই শাখা কার্যবাহক এবং প্রান্তস্তরীয় অধিকারী ডক্টর অভিজিৎ নাথ, তাছাড়া সজ্জন মণ্ডলী এবং আমার আত্মীয় স্বয়ংসেবক বন্ধুগণ। তো দিলীপদা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনাদের সামনে সঙ্গীর শতবর্ষ এবং পঞ্চপরিবর্তনী কাজ নিয়ে। তো সেই সংঘ শতবর্ষের যে মুখ্য 7টি কাজ, সেই 1 মিনিটের মাধ্যমে আমি আপনাদের সামনে সেই মুখ্য 7টি কাজের সংক্ষেপে তুলে ধরছি। সংঘের যে আগামী শতবর্ষ অর্থাৎ বিজয়া দশমী থেকে শুরু করে 2026-এর বিজয়া দশমী পর্যন্ত এই সংঘের শতবর্ষ কাজে চলবে। সেই প্রথম কাজ হলো আমাদের বিজয়া দশমী কার্যক্রম অর্থাৎ বিজয়া সম্মেলন। সেটা হবে 11 থেকে 12 অক্টোবর। সেই দুদিনের মধ্যে আমাদের ডেস্টিনেশন প্রান্তে তা সম্মিলিত হবে। দ্বিতীয় কাজ হলো ব্যাপক গৃহ সংগ্রহ অভিযান। সেটি হবে ডিসেম্বর 2025 এবং জানুয়ারি 2026 বর্ষে। চতুর্থ কাজ সামাজিক সদ্ভাবনা বৈঠক, ফেব্রুয়ারি ও মার্চ 2026-এ সম্মিলিত হবে। পঞ্চম প্রবুদ্ধ নাগরিক বৈঠক, সেই প্রমুখ গোষ্ঠীদের বৈঠক, সমাজে যারা প্রফেশনাল যারা আছেন তাদের। ষষ্ঠ যুব কার্যকর্তা সম্মেলন, সেটি আগস্ট এবং সেপ্টেম্বরে হবে। আর প্রবুদ্ধ নাগরিক বৈঠক মে এবং জুনে হবে 2026-এ।
আর আমাদের অন্তিম যে কার্যক্রম অধিকতম শাখা দিবস সেটি 2026-এর 25 সেপ্টেম্বর থেকে শুরু করে আর 1 অক্টোবর পর্যন্ত। এই কাজের মাধ্যমে আমাদের বাস্তবায়িত হবে যে সংঘ কাজের ধারা কিভাবে চলছে। এখন আমি আসি মূল বিন্দুতে। আজকের আমাদের যে গুরু পূর্ণিমা উৎসবের তাৎপর্য। প্রথমে ভারতীয় পরম্পরা ইতিহাস সম্পর্কে আমি আপনাদের সামনে আর গুরু শিষ্যের যে পরম্পরা ভারতবর্ষে কিভাবে রয়েছে, কেমন ভাবে রয়েছে তার ব্যাপারে প্রথমে আমি বলছি। অর্থাৎ মনুষ্য জীবনের বিকাশের জন্য গুরু অতি প্রয়োজন, কারণ গুরু ছাড়া কোনো ব্যক্তির উদ্ধার নেই। তার জন্য গুরুর স্থান অতি মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সেই যে মন্ত্রে বলা হয়েছে গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাছাড়া তাও বলা হয়েছে যে গুরু গোবিন্দ দৌ খরে খাদ্য লাগু পায় বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও। দুজন একই সাথে আমাদের সামনে প্রকটিত হয়, তাহলে আমরা কাকে প্রণাম করব? স্বাভাবিকভাবে আমাদের মন চাইবে যে গুরুর চেয়ে ঈশ্বর, যে না, গুরু হচ্ছে সর্বস্ব, গুরুকে প্রথমে প্রণাম করা উচিত, তারপর ঈশ্বর। তার বিশ্লেষণ আপনারা পরে জানতে পারবেন। ভারতীয় সমাজে তার যে ঐতিহ্য পরম্পরা রয়েছে, যে কোনো কাজে যদি আমরা উপকার পাই তাহলে কোনো ব্যক্তিকে আমরা কৃতজ্ঞতা জানাই, সেই কৃতজ্ঞতা হিন্দু সমাজে রয়েছে। সেই জন্য সেই মতে আজকে সেই গুরু পূর্ণিমা উৎসবেও তার আবশ্যকতা নিশ্চয় রয়েছে, তা আমরা প্রত্যেকের মাধ্যমে বুঝতে পারব। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি এই উৎসবকে গুরু পূর্ণিমা বা বেশ পূর্ণিমাও বলা হয়। অর্থাৎ সেই দিনে যে মহর্ষি বেদব্যাস উনি জন্মগ্রহণ করেছেন, উনি অনেক ওনার কাহিনী আছে। তো যেহেতু উৎসবের তাৎপর্য অনেক বিষয় বলতে হবে, তাই একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই গুরু পরম্পরা ভারতবর্ষে তা বৈদিক কাল থেকেই চলে এসেছে। গুরু শিষ্যের পরম্পরা আমরা যদি দেখি যে ভারতবর্ষে তার মান্যতাও আছে। সেই মতে গুরু ছাড়া তার জ্ঞান প্রাপ্তি সম্ভব নয়। সেই উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে জীবনের সত্য দৃষ্টিকে আর গুরুর মার্গদর্শনেই তা প্রকটিত হয়, প্রতিফলিত হয়। যদি আমরা দেখি যে দেবতাদের গুরু বৃহস্পতি, ভগবান রামচন্দ্রের গুরু বশিষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী, ছত্রপতি শিবাজী মহারাজের গুরু সমর্থ রামদাস, স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, ঋষি দয়ানন্দের গুরু বিরজানন্দ, এইরকম অনেক গুরুদের পরম্পরা ভারতবর্ষে রয়েছে। সেইভাবে মহর্ষি অনেক ঋষিরা, অনেক মনীষী নারীরা যারা ভারতবর্ষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন, তাদের গুরু সম্পর্কে আমরা আমাদের অবগত আছে যে আমরা সেই গুরুদের পরম্পরা, গুরুজনের প্রতি পূজ্য ভাব, এটা আমাদের প্রকৃতি। তাই আধ্যাত্মিক বিদ্যার উপদেশ ও ঈশ্বর দর্শন করানোর জন্য সেই ব্যক্তিকে আমরা গুরু বলে থাকি। অর্থাৎ সেটাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখি যে আমরা বলি যে পিতা গুরু, মাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। অর্থাৎ আমাদের প্রথম গুরু হলো আমাদের মা। যে ব্যক্তি, যে নারী, যে মহিষী আমাদেরকে জন্ম দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রথম গুরু। তারপর আমরা পিতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। মানুষের জীবনে চলতে চলতে প্রত্যেক ধাপে ধাপে গুরুর প্রয়োজন। মহর্ষি দয়ানন্দ সেই গুরুর মাহাত্ম্যকে বোঝানোর জন্য উনি বলেছেন যে গু অর্থাৎ অন্ধকার, গু অর্থাৎ বিধানোর জন্য। সেই পক্ষে গু আর রু মিলে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া, সেটি বোঝানোর জন্য উনি মহর্ষি দয়ানন্দজি বলেছেন যে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া এবং সেই জ্ঞান প্রাপ্তি যিনি করান, সে আমাদের গুরু। আমাদের সাথে বন্ধুও সে আমাদের গুরু হতে পারে যদি আমাদেরকে সে কোনো ভালো কাজে আমাদের মার্গদর্শন করেন। আর ভারতীয় সংস্কৃতিতে শুধু ব্যক্তি যে গুরু,
শুধু ব্যক্তি নয়, তত্ত্বকেও গুরু বলে বলা হয়েছে। তা স্বীকার করার পরম্পরা আমাদের জ্ঞানে আসে। যদি আমরা দেখি সেই গুরুর প্রতি আর গুরু দক্ষিণা, এটি আমাদের প্রাচীন পদ্ধতি। উদাহরণস্বরূপ আরুণি, শিবাজী মহারাজ, স্বামী বিবেকানন্দ এবং দয়ানন্দ সরস্বতী। সে আমি একটি গল্প বলছি আরুণি সম্বন্ধে, তার যে প্রকৃতি যে আমি বললাম। অর্থাৎ একবার এক আশ্রমে আর 3 শিষ্য আর এক মহারাজ গুরুদেব ওনারা থাকতেন। একদিন সেই শিষ্যদের তো কাজ সবার আলাদা আলাদা কাজের দায়িত্ব থাকে। তো কার কি কাজ? আরুণিকে দেওয়া হলো যে তুমি গোয়ালঘর দেখবে। তার যে সাথে 2 বন্ধু ছিল ওদেরকে বলা হয়েছে যে তুমি কৃষি কাজ দেখবে, আর একজন তুমি আশ্রমের দেখভাল করবে। তো একদিন আরুণির সাথে যে বন্ধু সে জঙ্গলে গেছে গুরু আর আইনের মধ্যে গুরুর কথা রাখার জন্য নিজেই পড়ে গেছে। তার উদ্দেশ্য হিসাবে সঙ্গতের যে ব্যক্তি স্থানের যে বিপরীতে তত্ত্ব স্থানের যে আগ্রহ করা হয়েছে, সেই সময় যে ব্যক্তিদের গুরু শিষ্যের পরম্পরা ছিল তাও আজও বিদ্যমান। কিন্তু এখন আসছে ধীরে ধীরে नमस्ते नमस्ते वदते सदाय नमस्ते नमस्ते प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता सादरं त्वां नमामो वयम् इमे सादरं नमामो वयम् त्वदीयाय कार्याय बद्धाकटीयं त्वदीयाय कार्याय बद्धाकटीयम् सुधामासु सङ्गे तद्भूतये अजयं च विश्वस्य देहि शक्तिम् अजयं च विश्वस्य देहि शक्तिम् शीलं जगद्देनन्दं भवेत् सुशीलं जगद्देनन्दं भवेत् सुतं चैव यत्कण्टकाकिरणमार्गं सुतं चैव यत्कण्टकाकिरणमार्गम् न्यूज़ बोरा दर्पण स्टूडियो।